উমামা ফাতেমা, দেশ কি এখন নির্বাচনমুখী? দেশের পরিস্থিতি কি? ইলেকশন কি হবে? ইলেকশন হলে আসলে ঠিক সময়ে হবে কিনা? জামায়াত কি একটু বেশি চাঙা? বিএনপি কি ডাকসু জাকসুর পর একটু মুষড়ে পড়েছে কিনা? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এই কমন প্রশ্নগুলো যে কোনো জায়গায় গেলেই সাংবাদিক হিসেবে বলেন, আপনাদেরও নিশ্চয়ই এই প্রশ্নগুলোর মুখোমুখি পড়তে হয়। যে আপনি যদি সবগুলো প্রশ্নের উত্তর ছোট করে বলতেন। সবগুলো প্রশ্নের উত্তর একবারে দেওয়াটা খুবই কঠিন। আমাদের পূর্ববর্তী আলোচকদের কথার মধ্যে দিয়ে অনেক কিছু আসলে উঠে এসেছে। সো আমি যেহেতু রিসেন্টলি ডাকসু ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম, ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে আবার ন্যাশনাল ইলেকশনে মানে ডাকসু ইলেকশন যেদিন হয়েছে তার পরের দিনই মানুষ এসে আমাকে জিজ্ঞেস করছে যে ডাকসুর পরে ন্যাশনাল ইলেকশন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা। আমি ঠিক জানি না যে এই যে ক্রাইসিসটা, এই চিন্তাটা, এই ধরনের একটা ন্যারেটিভ আসলে এখানে তৈরি হয়েছে যে হয়তো ফেব্রুয়ারি ইলেকশনটা নাও হতে পারে এই ডাকসু এবং জাকসু এগুলোর পরে গিয়ে। সো কিন্তু আমি মনে করি এটা আমার মনে হয় যে অনেক বেশি ফেসবুকে তৈরি করা এক ধরনের একটা ন্যারেটিভ, যে এখানে কোনো একটা দল সে হচ্ছে সামনে গিয়ে খুব পাওয়ারফুল হয়ে যাবে, আরেকটা দল আছে যারা পাওয়ারে আসতে পারে কিন্তু হয়তো বিএনপির পক্ষে পাওয়ার কিছুটা টাম্বল করতেছে। সো সেই জায়গায় অনেক ধরনের ন্যারেটিভ এখানে বিল্ড আপ হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন দিলে বিএনপি এখানে বাজেভাবে ফল ডাউন করবে। এই ধরনের প্রচুর ন্যারেটিভ আসলে ফেসবুকে এখন অনেকে বলার চেষ্টা করছে যে যেই বিএনপি নির্বাচন করতো তারা এখন নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করছে। না, জিনিসটা এরকম না। মানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে হয়তো বিএনপির অবস্থান আগের তুলনায় কিছুটা দুর্বল হয়েছে। তবে আমার এখানে যেটা মতামত যে ন্যাশনাল ইলেকশন আর ইউনিভার্সিটি ইলেকশন তো এক মাপে আসলে কাজ করে না। সো এখানে এই ধরনের পলিটিক্যাল ন্যারেটিভগুলোর দ্বারা বিভ্রান্ত হওয়ার আসলে কোনো সুযোগ নেই। বরং এখানে সবাইকেই, যেহেতু সব দলগুলোই আস্তে আস্তে কিন্তু তাদের আসন গুছানোর দিকে চলে গেছে, সো ইটস ফাইন। বরং আমি একটা স্টুডেন্টস পার্সপেক্টিভ বা ওভারঅল পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশে আসলে ইমিডিয়েটলি একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। মানে এখানে যদি একটা সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় খুবই কম দেখা গেছে যে সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে ক্ষমতা হস্তান্তর হয়েছে। বরং বাংলাদেশে এরকম একটা কালচারের মধ্যে আমাদের ঢুকতে হবে যেখানে ক্ষমতা হস্তান্তরটা একটা রেগুলার বেসিসে হবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে, আমাদের যে ঐক্যমত কমিশনের যে বহু সংস্কারের কথা বলা হয়েছে, এখানে জুলাই সনদের কথা বলা হচ্ছে, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের কিন্তু একটা নির্বাচিত সংসদ লাগবে, যেখানে মধ্য দিয়ে একটা সংবিধান সংস্কারের মাধ্যমে পরবর্তীকালে আমরা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব। এখন সেক্ষেত্রে যদি আমরা এখানে নির্বাচনটাই একটা দীর্ঘ সময় ডিলেড হয়ে থাকে, তাহলে দেয়ার ইজ এ হাই চান্স যে এই ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক সংগঠনগুলো যে একটা মিনিমাম একটা ব্যালেন্সের মধ্যে আছে, পরবর্তীতে সেই জায়গাটা কিন্তু টপল ডাউন হয়ে যেতে পারে। সো আমি মনে করি যে সকল পরিস্থিতি বিবেচনায়, যেটা একটু আগে সায়েদ ভাইও বলছিলেন, হাদি ভাই বলছিলেন যে এখানে আসলে সামনের দিনে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। আমি এর সাথে আরও কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের কিছু এই যে ঐক্যমত কমিশনে কিছু বিষয় আসলে এখনো পর্যন্ত শুরু দেওয়া হয়নি, যেটা এনসিসি বলি বা আমি ফিমেল হিসেবে নারী আসন মাত্র 50টার কথা বলা হচ্ছে, যেটা আবার মেয়াদ বাড়িয়ে 2043 সালের মধ্যে হয়তো 33% হচ্ছে যে ফিমেলদের আসন করা হবে। এই জায়গাগুলো কিন্তু কোনো সলভ ইস্যু না, অনেক জায়গায় সেগুলো সলভ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বাট আমি মনে করি না যে এখানে ফিমেলদের আগের সেই টোকেনিজম মারফত যেভাবে করে 50টা সংরক্ষিত আসনে সিলেক্ট করা হতো, ওই ফর্মে আসলে নারীদেরকে সেই একই ধরনের অবমাননার মধ্যেই ফেলা হচ্ছে। তো ওই জায়গাগুলো নিয়ে এখনো পর্যন্ত অনেক বিতর্কের অবকাশ আছে। তবে নির্বাচনের জন্য সরকার যেহেতু প্রস্তুতি গ্রহণ করেছে, তাহলে এখানে নির্বাচনের প্রস্তুতির সাথেই কিন্তু এই আলোচনাগুলো সমানতালে চলতে পারে, এগুলো কোনোভাবে আসলে সাংঘর্ষিক না। আর আরেকটা বিষয় যেটা বলবো, বাংলাদেশে যেহেতু বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই, একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার অবভিয়াসলি একটা 1.5-2 বছরের উপর যখন একটা মাত্র ইন্টারিম গভর্নমেন্ট থাকে, ওটা কিন্তু ইন্টারন্যাশনালি কোয়েশ্চেন হবে। এবং বাংলাদেশে অলরেডি ফরেন ইনভেস্টমেন্টের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এবং আমরা যদি আমি স্টুডেন্ট হিসেবে যেটা খেয়াল করছি যে যেটা ইউএসএইড বন্ধ হওয়ার পর থেকে, মানে ইউএসএইডের যে ফান্ডিংটা সেটা বন্ধ হওয়ার পর থেকে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে একটা সাইলেন্ট প্যান্ডেমিকের মধ্যে এন্টার করছে, যেটা আমি মনে করি যে একটা সিরিয়াস আনএমপ্লয়মেন্ট ক্রাইসিসের মধ্যে আমরা ঢুকে যাব। সো ওগুলো যদি আমাদের সামলাতে হয়, তাহলে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টের মাধ্যমে পরবর্তীকালে আমাদের ফরেন পলিসি বলি বা অন্যান্য জায়গায় আমাদের আসলে ওয়ার্কআউট করতে হবে। এবং সেগুলো যদি আমরা উইদিন 6 মাস একটা ইলেকশন দিতে না পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে একটা সিরিয়াস সমস্যা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে সিরিয়াস আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটা নির্বাচন সঠিক সময়ে দরকার বলে আপনি মনে করেন। জি, আরিফ রহমান,
আজকে একটা জরিপ প্রকাশিত হয়েছে, জরিপটি ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইনোভেশন পালস সার্ভে রাউন্ড 2। তো তাদের জরিপ যেটি বলছে, ফেব্রুয়ারিতে ভোটের পক্ষে 86.5% মানুষ, ভোট দিতে চান 94% মানুষ, ভোটের পক্ষেও মানুষ, ভোটও দিতে চান মানুষ, তারপরেও ইলেকশন ঠিক সময়ে হবে কিনা সেটা নিয়ে কেন মানুষের আশঙ্কা বা প্রশ্ন? আসলে সত্যিকার অর্থে আমাদের আলোচকরা সবাই যে আলাপ করছেন সবার তরিটাও সেদিকেই যাচ্ছে যে বাংলাদেশকে একটা নির্বাচনের দিকে যাইতে হবে এবং নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হইতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। জানেন যে দুর্গাপূজা শুরু হইলো এবং আগের থেকেই আমরা দেখতে পাচ্ছি আবার মন্দিরগুলোতে হামলা হচ্ছে। এর আগে আমরা দেখলাম মাজারগুলোতে একের পর এক হামলা হচ্ছে এবং সেই হামলাগুলোর পরে আমরা দেখলাম যে সরকারের তরফ থেকে খুব প্রতিবাদ জানানো হয়, প্রেস রিলিজ আসে বারবার করে, কিন্তু ব্যবস্থা হয় না। প্রেস রিলিজ দেখতে দেখতে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। তো আমরা আসলে ঠিক আগের ব্যবস্থাটাতে ফিরে যেতে পারি না, ফলে এই ব্যবস্থাটা যে পরিবর্তন হইতে হবে এবং এইটা না হলে যে আমরা এই যে দুর্গাপূজাটা আমরা যে এই যে মাজারগুলোকে প্রোটেক্ট করা এগুলো করতে পারবো না, এটা আমরা সবাই বুঝতে পারতেছি। আশঙ্কাটা আসতেছে কোথার থেকে, যে এখানে আপনি খুব ইন্টারেস্টিং ভাবে ওই জিনিসটা করলেন যে ধরেন আগে মনে হচ্ছিল যে কি এনসিপি নির্বাচন যাচ্ছে না, এখন মনে হচ্ছে কি বিএনপি নির্বাচন যাচ্ছে না, এবং উমামা ওইটাই বললো যে আসলে এই আলাপটা সম্ভবত শুধু ফেসবুকেই বিরাজ করে। মানে আগেও মনে একটা প্রশ্ন, বিএনপি ইলেকশন চাচ্ছে না, এটা বিএনপির কেউ বলেছে? না 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 না, আমি তো পারসেপশনের কথা বলতেছি আর কি, মানে পারসেপশন, এবং আমি এটার উত্তরও দিতে যাচ্ছি আসলে যে ধরেন যে এই আগে একটা কথা শোনা যাচ্ছিল যে স্থানীয় সরকার ইলেকশনটা আগে হইতে হবে, জাতীয়টা পরে, কারণ একটা মিমিক ইলেকশন দরকার। তারপরে এই আলাপ থেকে এরপরে দেখা গেল যে আমরা কিন্তু একটা ডাকসু ইলেকশন দেখলাম এবং মোর অর লেস সবাই কিন্তু সারা দেশের মধ্যে একটা ঐক্যমত আছে যে দিস ইজ এ গুড ইলেকশন। মানে এজ এ হোল কিছু টুকটাক ঝামেলা সব জায়গাতেই থাকে, ডেমোক্রেসি, ইলেকশন, নির্বাচনে মানুষের ভোট, সবগুলো খুব আলাদা আলাদা বিষয়, কিন্তু সবকিছু মিলায়া বাংলাদেশে যে এখন একটা নির্বাচনের জন্য প্রস্তুত এটা আমরা বুঝতে পারতেছি। একই সাথে যেরকম একটা আলাপ আছে এবং সেটার সাথে আমি মনে করি যে এইখানে থেকে যেই বিগত সরকারের যেই রেখে যাওয়া এই আমলাতান্ত্রিক পদ্ধতি সেটাও এক ধরনের একটা বৈকল্য তৈরি করতেছে। মানে একটা ইলেকশন যখন আমাদের দেশে হয়, মানে আমরা যদি 15 বছরের আগের সময়টাতে দেখি তাহলে কিন্তু এইটা যে তোড়জোড়টা শুরু হয় সেটা কিন্তু আরো আগের থেকেই লক্ষ্য করা যায়। এখনো পর্যন্ত আমরা আমাদের আলাপের পরিসরে হয়তো নির্বাচনের বিষয়টা পাচ্ছি, কিন্তু সরকারি পরিসরে প্রস্তুতির জায়গাটাতে মনে হচ্ছে আরো বেশি দৃশ্যমানতার প্রয়োজনীয়তা আছে। এছাড়া জনগণের পারসেপশন বলে যে কোনো জায়গায় জরিপ করেন এবং যে কোনো আলাপ আলোচনাতে সবাই মোটামুটি নিশ্চিত, সব রাজনৈতিক দল এজ এ হোল একটা ঐক্যমতের জায়গায় আছে যে নির্বাচনটা হইতে হবে। জি, সাইদ আব্দুল্লাহ, পিপলস ইলেকশন পালসের যে সার্ভের কথা আমি বলছিলাম, সেই সার্ভে বলছে 56% মানুষ পিআর বোঝে না, তবে যারা বোঝে তারা আবার পিআরের পক্ষেই বেশিরভাগ মতামত দিয়েছে। আসলে পিআর কি, ছোট করে সহজ করে যদি বুঝিয়ে বলতেন, যেহেতু 56% মানুষ পিআর বুঝে নাকি? ধন্যবাদ। যে ব্যাপারটা আপনি বলেছিলেন যে ওই যে ইনোভেশনের যে জরিপটা আমিও দেখেছি যে দেশের 56% মানুষ পিআর কি বুঝে না, পিআরের পক্ষে আছে 21.8%, বিপক্ষে আছে 22.2%, অর্থাৎ যারা বুঝে, বোঝদার মানুষদের ভেতরে বিপক্ষে অবস্থানটা বেশি। এরপর আসি বাংলাদেশ তো না, শুধু আমি একটু বৈশ্বিক পার্সপেক্টিভে যদি আলোচনা করি, মোটা থাকে দুইটা পার্সপেক্টিভে ইলেকশন যদি হয়। একটা হলো ফার্স্ট পাস দ্য পোস্ট, যেটা বাংলাদেশে চালু আছে এবং বিশ্বের বহু দেশে যেসব জায়গায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, অনেক জায়গায় আবার যেটা আছে পিআর সিস্টেমটা আছে। আবার পিআর সিস্টেমটা কোন ক্যাপাসিটিতে আছে এটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। কোথাও মিক্সড সিস্টেমটা আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে পিআরে, আবার কিছু অংশ থাকে হলো ফার্স্ট পাস দ্য পোস্টে। একেবারে বেসিক পার্থক্যর কথা যদি বলি, যে বাংলাদেশে যেভাবে ভোট হয়, অর্থাৎ ভোটে আলটিমেটলি আপনি যদি এক ভোটও বেশি পান একটা আসনে, যারা জিতবে ওই আসনের জন্য সেই নির্বাচিত হবে, এটা প্রচলিত নিয়ম। পিআরের ক্ষেত্রে গেলে যেটা হবে, এই সিস্টেমটা এইভাবে কাজ করবে না, বরং অ্যাজ এ হোল ভোটের কাউন্টটা হবে। হওয়ার পরে একটা দল দেখা গেল যে পার্টিকুলার আসন ধরে ধরে এই ধরনের আর নির্বাচন না, যে সারা দেশে কোন দল কত পার্সেন্ট করে ভোট পেল, তারপরে যত পার্সেন্ট করে ভোট পেল, লেটসে একটা দল 13% ভোট পেয়েছে, তার সংসদে প্রতিনিধিত্ব থাকবে ওই 13%-এর আনুপাতিক হারে। তাহলে আমি একটু মাঝখানে বলি বোঝার সুবিধার জন্য দর্শকদের, যে ধরলাম পার্টি এ 13% ভোট পেল, পার্টি এ 13% ভোট পেয়ে ধরেন সংসদে আসন পাচ্ছে, ধরে নিলাম 20টা। এই 20 জন কারা হবে? বাংলাদেশের অনুপাতে 13 গুণন 3 39। হ্যাঁ, আচ্ছা 39। এই 39 জন কারা হবে, এটা কি করে ঠিক হবে? দ্যাটস দ্য আর্গুমেন্ট। এই জায়গাতে আমি উমামা যে কথাটা বলছিল খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, নারীদের যে আসনটাকে এই টোকেনিজম করে যে রাখা, আমি একজন পুরুষ হিসেবে এর বিপক্ষে।
নারীদের পার্টিসিপেশন অবশ্যই বাড়ানো উচিত এবং তারা কোনো দয়ার দানে বসে থেকে মানে পাবলিকের টাকায় ট্যাক্সের টাকায় বসে থেকে কথা বলবে তাহলে সহজ হবে দর্শকদের বোঝার জন্য। ব্যাপারটা হলো মানুষ কি চাচ্ছে যে ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়ে গেলে তার ক্ষমতায়নের জায়গাটা আরো বেশি হয়, মানুষের সাথে কানেকশনটা তৈরি হয়। কিন্তু দেখেন ঠিক উল্টা জায়গাতে পিআর যদি আসে ডিরেক্ট কানেকশন তো অটোমেটিক কমে গেল। তার কারণ এই যে কেউ 15% যদি ভোট পায় 15 × 3 45টা সিট পাবে, এটা তো ওই দলীয় প্রধান নিজের মতো করে সিলেক্ট করে দিতেই পারে। তার মানে দেখেন আমি যদি একটা পার্টিকুলার দলের কথা বলি বা একটা বা দুইটা দল বা তিনটা দল যারাই পিআর চাচ্ছে তাদের কাছে যদি বলা যায় যে নারী ভোটের কিভাবে হওয়া উচিত, অনেকেরই কিন্তু এই ধরনের একটা পারসেপশন আছে যে এটা ডিরেক্ট ভোটে যাওয়া দরকার। কিন্তু আবার পিআরের পদ্ধতি আসলে এইটা যে জনগণের সাথে প্রতিনিধিদের দূরত্বটা তৈরি করবে। এবং আরেকটা যেটা আর্গুমেন্ট যে মানুষ বলে যে ব্যক্তি যখন সরকারের প্রধান হচ্ছে তার হাতে ক্ষমতা একেবারেই একীভূত হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একজন আর্গুমেন্ট দিয়েছিল এই পিআরটা দরকার। কিন্তু তিনি যেটা বুঝতে ভুল করেছেন, এই সিস্টেমটাই যদি হয় আরো তো উল্টা কাজও হয়ে যেতে পারে, বরং ওই প্রাইম মিনিস্টারের হাতে বা দলীয় প্রধানের হাতে একেবারে একচ্ছত্রভাবে ওই পাওয়ারটা চলে আসতে পারে যে লেটসে উনি 100টা আসনের যোগ্য হইলেন, তার দল হওয়ার পরে এই 100 জনকে উনি যে সিলেক্ট করবেন এটা তো টোটালি ওনার হাতে চলে যেতে পারে, এটা তো জনগণ নিজ নিজ আসনে আর সিলেক্ট করার এখতিয়ারটাই থাকলো না। সো বাংলাদেশের কনটেক্সটে আমাকে যদি পিআরের কথাটা বলেন, এইবার দুইটা দেশের উদাহরণে যাইতে হবে। একটা হলো নেপাল, আমাদের সাথে ভৌগোলিকভাবে কালচারালি সবচেয়ে বেশি মিল। আর একটা দেশের কথা আমি বলবো ইউরোপিয়ান একটা দেশ ইতালি। দেখুন পিআর যেসব দেশে আছে ইউরোপিয়ান দেশগুলোতে অনেক জায়গাতে আছে এবং এই জায়গাগুলোতে কোন ফর্ম অফ গভর্নমেন্ট আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। সাইদ আব্দুল্লাহ, এই আলোচনাগুলো মোটামুটি আমরা কম বেশি হয়তো আমরা যারা একটু বোঝার চেষ্টা করি একটু জানি। আমি আসলে খুব সহজভাবে যে 56% লোক বোঝে না পিআর কি,